প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 52 দ্বিতীয় অংশ। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 11:50 থেমেছে। অন্ধকার ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে মোবাইলের দিকে তাকিয়ে আছে নুসরাত। অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে সে। অনেক করছে কখন বাজবে 12টা। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সবাই। সুরভি আর ইরহাম এখনো ঝগড়া করছে। ঝগড়ার কারণ সেপারেশন। যখন সবাই তাদের পাঠাতে চাচ্ছে তাহলে ইরহামের এমন মনোভাবের কারণ কি? তাকে ছেড়ে দিলেই তো পারে। বিবাহ নামক বন্ধনে আবদ্ধ রাখার মানে কি? বিরক্ত হলো ভীষণ নুসরাত। সারাদিন ঝগড়া করেও খাইশ মেটেনি, এই রাতের বেলাও ঝগড়া করতেছে। মানুষের কে ঘুমাতে দিবে না? তার ভীষণ ইচ্ছে হলো দুটোকে লাথি দিয়ে বাড়ির বাইরে ফেলিয়ে দিয়ে আসতে, কিন্তু ইচ্ছেটা পূরণ হলো না তার। তাই ইচ্ছেটাকে কোনোভাবে মনের ভেতর দামাচাপা দিয়ে সময় নিল। আবার 11:59 বাজছে। নুসরাত মেসেজ টাইপ করলো আরুষের নাম্বারে। জন্মদিনের শুভেচ্ছা, মাওলানা হাজি সৈয়দ আরুষ হেলাল। মেসেজটা সেন্ড করে নুসরাত নিজের রুমে পা চালিয়ে চলে গেল। বিছানায় লাফিয়ে উঠে শুয়ে পড়তে ঘুমের দেশে পাড়ি জমালো। সরবির আগে শরীর কাঁপছে। ইরহামের দিকে তাকিয়ে আছে সে, কিন্তু ইরহাম সে সরবির দিকে ফিরেও তাকাচ্ছে না। স্ত্রীর ক্ষোভপূর্ণ দৃষ্টিতে নিজের ওপর পড়তেই নড়চড়বিহীন নির্লিপ্ত দুপুর থেকেই এমন করেই খেয়ে ফেলবে যেন সেই দৃষ্টিতেই তাকিয়ে আছে। ইরহাম ভিডিও গেম খেলছিল, মনোযোগ স্থির রাখতে পারল না। গেম প্যাডটা কাউচে ফেলে ঘুরে তাকালো সৌরভীর দিকে। মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলো সমস্যা কি? উত্তর অতশত তেতো কণ্ঠে, কি সমস্যা হবে? তাহলে আমাকে কিভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে থাকার কারণ তুমি জানো ইরহাম? ইরহাম স্বাভাবিক ভাবভঙ্গিমা রেখে বলল, না জানি না, তুমি বলো। সৌরভী মস্তিষ্ক যন্ত্রণায় যেন চৌচির হলো। চোখে মুখে খিচে জিজ্ঞাসা করলো, সত্যি তুমি জানো না, নাকি আমার সাথে ভান করছো? অবাক কণ্ঠ তার। আশ্চর্য, আমি জানবো কি করে? কি হয়েছে না বললে? নাটক করবে না ইরহাম। ইরহাম নিজেও গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি দিল, তুমিও হেয়ালি করবে না। যা বলতে চাও তা স্পষ্ট বলে দাও, না হলে চুপ থাকবে। সৌরভী নিজেকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর নিচের আঙ্গুল তুলল। আমি হেয়ালি করি? আমি? অবশ্যই তুমি হেয়ালি করছো। এভাবে তাকিয়েছিলে কেন? পরিষ্কার করে বলো তো। তা না করে তুমি আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। সৌরভী কিছু বলতে চাইলেও কথার বিপরীতে ইরহাম থামিয়ে দিল। কথা বলতে বাড়বে, এজন্য সে নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে বলো। সৌরভীর কপালে ভাঁজ মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। ইরহাম নরম কণ্ঠে তা আবার গাঢ় হলো। নাক কুচকে জিজ্ঞাসা করলো, সবাই আমাদের সেপারেশনে যেতে বলছে, তাহলে তোমার কি সমস্যা এখানে? আমার কোনো সমস্যা নেই। তাহলে ওইখানে বড়দের কথা শুনলে না কেন? আমি সেপারেশনে যেতে চাই না, এই জন্য শুনিনি। হাইপার হয়ে সৌরভী বলল, ঠিক আছে আমি সেপারেশনে যেতে চাই। ইরহাম গেম প্যাডটা হাতে তুলে নিয়ে কাউচে পা ছড়িয়ে বসলো। বলল, তোমার কথা কে মূল্য দিচ্ছে? আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? ইরহাম শব্দ করে শ্বাস ফেলল। এগিয়ে এসে সৌরভীর কাছে বসতে বসতে বলল, অবশ্যই তোমার কথা মূল্য আমার কাছে সবার আগেই, কিন্তু সেই কথাটা চুক্তিপূর্ণ হতে হবে। এই বালছাল কথার কোনো মূল্য নেই। তোমার কাছে সেপারেশন বালছাল মনে হয়? ইরহাম কাঁধ ঝাঁকালো, কেন মনে হবে না? কোন কারণ আছে? সেপারেশন, ডিভোর্স এসব বালছাল আমার কাছে তো মনেই হতে পারে। এজন্য আমরা বিয়ে করেছি নাকি? বিয়ে করেছি, আনন্দে আছি। এটা নষ্ট হয়ে যাবে এই সেপারেশনের জন্য, আর আমি তা নষ্ট হতে দিতে পারি না। সৌরভী খেপল, রাগে ক্ষোভে ভেতরটা ফেটে গেল। তবুও যথেষ্ট ঠান্ডা স্থির থাকার চেষ্টা করলো। কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে জিজ্ঞাসা করলো, আমরা আনন্দে আছি বিয়ে করে? ইরহাম অবিচল অনড় তার কথায়। সৌরভীর হাতে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরল, তুমি না থাকলে কি হলো? আমি তো আছি খুশিতে। তাহলে তুমি আমায় ছাড়বে না এই জঞ্জাল থেকে? হুম, এই জীবন তো না। আর তাছাড়াও তোমার কাছে যা জঞ্জাল মনে হচ্ছে আমার কাছে ফুলের বাগান মনে হচ্ছে। বিড়বিড় করে হারালো সে। অসহ্য। সৌরভীর কথার বিপরীতে ইরহাম ম্লান হাসলো। ইরহামের হাসি নরম কণ্ঠে। সবির মাথায় ব্যথা শুরু হয়ে গেল। কি চিৎকার! তার দিকে তাকিয়ে থেকে নিচের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনেই। নিমিষে চোখ সরিয়ে নিল সৌরভী। ইরহাম তখনও চুপচাপ তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টে। তার দৃষ্টির গভীরতা হাঁসফাঁস করছে মেয়েটা।
দম বন্ধ হয়ে পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘাড় বাঁকিয়ে পশ্চিমের জানালার দিকে তাকালো। উদাস চোখে একসাথে তাকিয়ে রইল। ধীরে ধীরে পুরো রুমটা অন্ধকারে ডুবে গেল। সৌরভী অজান্তে শক্ত বুকে মাথা ঠেকিয়ে মুচড়ামুচড়ি করলো। ইরহাম চেপে ধরে রাখলো নরম শরীরটা নিজের সাথে। হাড় ভাঙানোর মতোই যেন গুঁড়ো করে দেবে। চেপে ধরার ভাবটা যেন এমন। সৌরভীর শক্ত হয়ে থাকা শরীরটা নরম হয়ে আসে। সন্ধ্যায় সূর্যের আলোর মতোই মিলিয়ে যায়। অতঃপর তার নড়াচড়া করলো না, চুপ করে রইল ইরহামের বুকের সাথে। চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। গাল থেকে তা চিহ্ন রয়ে গেল যেন। ঝিঝি পোকার ডাক শোনা গেল পেছনে জঙ্গল থেকে। রাতের উত্তাল হাওয়া পশ্চিমের খোলা জানালা দিয়ে এসে ছুঁয়ে দিয়ে গেল তাদের। মধ্যরাতের হঠাৎই প্যাঁচার এক নাগারে ডাক শোনা গেল। সাথে সাথেই সৌরভী মৃদুমন্দ ফুপানোর আওয়াজ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ইরহাম। ইরহামের কণ্ঠ খাদে নামানো, শক্ত অথচ দৃঢ় গলায় রুমের চারপাশে বাড়ি খেলো যেন। তোমার কাছে ক্ষমা চাচ্ছে কে সৌরভী? আমি তোমার কাছে আর কোনো দিন ক্ষমা চাইবো না। যে দোষ আমি করিনি তার ভার আমি কেন বইব আর? সুরভির শরীর কাঁপছে সামান্য। কান্নার তোরে চোখ ঝাপসা হয়ে এসেছে। বুনো ফুলের সুগন্ধি নাকে এসে সুরসুরি দিয়ে উঠল। ইরহামের ঠোঁটে গাল হতে শীতল হয়ে আসলো অনেকক্ষণ। সুরভি বিড়বিড় করে নিজ মনে, ধ্বংস হয়ে যাবে তুমি, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে আমার মতো। আমার অভিশাপ লাগবে তোমার গায়ে। দুনিয়ার নিষ্ঠুরতার অতল গহীরে হারিয়ে যাবে তুমি, বিলীন হয়ে যাবে তোমার অস্তিত্ব। সকাল 11টা। সাধারণ এই সকাল কয়েকদিনের তুলনায় আজকের দিনে হট্টগোল বেশি শোনা যাচ্ছে সৈয়দ বাড়িতে। নুসরাত ব্রাশ করতে করতে এগিয়ে গেল বাড়ির বাইরে। সামান্য ঝুঁকি মেরে দেখল, অতঃপর মুখে পানি ছিটে দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়িতে কি হয়েছে তা জানার জন্য। নাসির সাহেব পেছন থেকে হাঁক ছুড়লেন, কোথায় যাচ্ছ? ঘুম থেকে উঠে লাগামহীন ছুটে যাওয়া নুসরাতের পা ব্রেক কষল যেন। আব্বা একটু বাড়িয়ে যাই। কেন? কপাল কুঁচকে তারপর প্রশ্ন করল ভদ্রলোক। নুসরাত সেই দিকে স্যান্ডেল জোড়া হাতে নিয়ে দৌড়ানোর প্রয়াস করলো। বলল, এসে বলবো এখন যাই। নাসির সাহেব নুসরাতে যেতে দিলেন না। কথা বলার তালে এগিয়ে সে চেপে ধরলো তার হাত। বললেন, আজ আমার সাথে অফিসে যাবে তুমি? চোখ মুখ মন সৈয়দ বাড়ির দিকে স্থির রেখে তাড়া দিয়ে জানতে চাইলো, চয়েসের শোরুমে যাবেন নাকি কারখানায়? শোরুমে? নুসরাতের মুখ দেখার মতো হলো। জিজ্ঞাসা করলো, ওই ম্যানেজার আবির এখনো চয়েসে রয়েছে? নাসির সাহেব প্রশ্ন করে উত্তর দিলেন, হ্যাঁ। নুসরাত আর কথা বাড়ালো না, বলল, আচ্ছা এসে যাব। আপনি এবার আমার হাত ছাড়ুন আব্বা। কিন্তু আমরা এখনই যাব। এসে যাই, 5 মিনিট। হাতের আঙ্গুল বাবার দিকে দেখিয়ে চোখ পিটপিট করলো। নাসির সাহেব হাত ঢিলে হয়ে আসলো। মিষ্টি মুখটার দিকে তাকিয়ে হাত ঢিলে হতে দৌড় দিল নুসরাত। তাড়াহুড়ো করে দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল নাসির সাহেব। জাহিন আর ইসরাতের ঝগড়া লেগেছে। বিয়ের 10 দিন পর নতুন দম্পতি ঝগড়া লেগেছে। তার সৈয়দ বাড়ির সবার মুখ দেখে মনে হলো বড় আনন্দদায়ক ঘটনা ঘটেছে। রুহিনী বেগম নিজের বিয়ের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে ঝর্ণা বেগমকে বললেন, বাসরাতে সৈয়দের লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেওয়ায় আমাদের ও জাহিন আর ইসরাতের মতো ঝগড়া হয়েছিল। ঝর্ণা বেগম জায়ের দিকে তাকিয়ে এবার অবশ্য চোখ পাকিয়ে তাকালেন। এমন তারছেড়া কথা বলার জন্য। দোতলা থেকে ঝগড়া শব্দ ভেসে আসছে এখনো। জাইনের গলা শোনা যাচ্ছে না তেমন। ইসরাতের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কথা বলছে কম, প্যাঁচ করছে বেশি। তার গলার তিরিক্ষিস্বর দরজার ফাঁক গলে বেরিয়ে বাড়ি খাচ্ছে চারদিকে। তিক্ত কণ্ঠে বলছে, জাইন আপনি আমার ওপর দোষারোপ চাপাচ্ছেন কেন? নিজে নিজে যদি নিজেকে সামনে রাখতে না পারেন তাহলে আমার দোষ কোথায়? আমি হাত দিব কি? দেখিনি পর্যন্ত আপনার কার্ড পাসপোর্ট। অতঃপর কথার বিপরীতে জাইনের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমি দোষ দেওয়া চাপাচ্ছি না তোমার ওপর। এমন এক থাপ্পড় গালে বসাবো চাপার দাঁত নড়ে যাবে। নুসরাত ঝগড়া দেখে দৌড় দিল, সিঁড়ি বেয়ে ওপরে উঠল। শান্ত শিশু জাইন ভাই তার নুসরাত আর ইসরাত দুজনে হঠাৎ চেতলো কেন? কারণ খুঁজে পেল না সে। কপালে গাঢ় ভাঁজ ফেলে করিডর দিয়ে যেতেই তড়িৎ পায়ে দরজা থেকে দুহাত দূরত্বে এসে দাঁড়াতে কপালে ভাঁজ আরেকটু বেড়ে গেল। মুখ কুঁচকে তাকিয়ে রইল ছোট মা আর বৌমার কাণ্ডে। লাইন ধরে সবাই ভেজানো দরজার সামনে বসে আছে। মাহাদি, আহান, ঝর্ণা বেগম আর রোহিণী। দুজনের চোখ স্থির রুমের ভেতরে হলেও একজন অন্যজনকে ধাক্কাচ্ছে তরকারি চুলোয় বসানো একটু দেখে আসার জন্য। কিন্তু কেউ নতুন দম্পতির ঝগড়া রেখে তরকারি পড়ে যাচ্ছে যাক,
সেটা দেখতে যাবে না। ঝর্ণা বেগম বললেন, যা তো ছোট, চুলোর তরকারি বসানো আছে, গিয়ে দেখে আয়। রোহিণী বেগম বললেন, আপা তুমি যাও, আমি পারবো না। ঝর্ণা বেগম তোষামত করে বলল, যা না, তরকারি পুড়ে যাবে। রোহিণী বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন, একদিন পুরুক তরকারি, পুরো তরকারি খেলে কিছু হবে না, ওদের ঝগড়া দেখতে দাও তো আপা, দেখি যাইন আব্বা আর ইসরাত আম্মা কি করে। এই পর্যায়ে দুইজনই সহমত পোষণ করে সামনে তাকালেন। আকস্মিক সবাইকে ধাক্কিয়ে এসে নুসরাত ঢুকে পড়ল। বোকাদের মতো হা করে হা হা হি হি দাঁত বের করে হেসে বলল, আমিও ঝগড়া দেখতে এসেছি ওদের। রোহিণী বেগম জায়গা করে দিলেন। নুসরাত জায়গা থাকলেও মেঝেতে বসলো না, ধপাস করে গিয়ে রোহিণী বেগমের কোলে বসলেন। বলল, তোমার একটা বড় ছেলে থাকলে শিওর তাকে আমি বিয়ে করে নিতাম। রোহিণী বেগম মুখ ঝামটা দিয়ে বলল, এমন অকাম্মা মেয়ে মানুষকে আমি কখনো আমার ছেলের বউ বানাতাম না, এইটা আমি শিওর। রোহিণী বেগমের জায়গা করে দিলেন। নুসরাত জায়গা থাকলেও মেঝেতে বসলো না, ধপাস করে রোহিণী বেগমের কোলে বসলো। বলল, তোমার একটা বড় ছেলে থাকলে শিওর আমি তাকে বিয়ে করে নিতাম। রোহিণী বেগম মুখ ঝামটা দিয়ে বললেন, এমন অকম্মা মেয়ে মানুষ আমি কখনো আমার ছেলের বউ করে নিতাম না, কখনোই না। হাসলো নুসরাত ঠোঁট এলিয়ে, সামনে হাতটা এনে কিছু একটা চেঁচিয়ে দেওয়ার ভঙ্গি করলো। জাদুটোনা করতাম তোমার আর তোমার ছেলেকে, ছু 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 বলে। রোহিণী বেগম খুব ধরে থাপ্পড় দিলেন পিঠে। কিঞ্চিৎকাল বিলম্ব করার পর দুজনই মনোযোগ দিল সম্মুখের দিকে। ইসরাত রাগে লাল হয়ে আছে, অদেখা ধোয়া উঠছে যেন তার দুদিক দিয়ে। নুসরাত লাল কাপড় দেখলো, শাক যেমন লাল হয়ে যায় রাগে, তেমন করে ইসরাতের চেহারাটাও ভাবলো। তার ভাবনার মতো ইসরাত তেমন একটাই কাণ্ড করে বসলো। হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে জাইনের বুকে ধাক্কা দিল হাত দিয়ে। আকস্মিক ধাক্কায় সে পিছিয়ে সরে গেল। নিজের সামনের দিকে তেড়ে আসা স্ত্রীকে দুকদম দু হাতে চেপে ধরে আত্মরক্ষার জন্য ইসরাত তাতে আরো বেশি খেপল। খেপা ষাঁড়ের মতোই মাথা দিয়ে ধাক্কা দিল তার বুকে। আশ্চর্য, ইসরাত, আপনি আমার সাথে গরুর মতো ধাক্কাধাক্কি কেন করছেন? ইসরাত চেঁচালো। ইসরাত চেঁচিয়ে বলল, আমি গরু না আপনি গরু। হ্যাঁ গরু, আমার স্ত্রী গরু, আপনি বাছুর। নুসরাত জিহ্বা কপালে তুলল যেন। হঠাৎ করে শুধরে দেওয়ার জন্য বলল, কিন্তু কোনো রকম গলবিলে থাকা কথাটা সামলালো। বিড়বিড় করে আওড়ালো, গরুর স্ত্রী গাভী বেটা, বাছুর না, অশিক্ষিত মূর্খ। ইসরাত নিজের হাত ছাড়লো না, না পেরে আবারও বুকে ধাক্কা দিয়ে মাথা দিয়ে জাইন ইসরাতের দুহাত ঘুরিয়ে শক্ত করে পিঠের কাছে চেপে ধরলো। এই পর্যায়ে জাইন চুপ করে অন্যদিকে তাকাতে চাইলেও যেন বারবার সেই ঝগড়ার পিঠে হয়েই যাচ্ছে। শুভ্র চেহারাটা তখন রাগে রক্তবর্ণ ধারণ করেছে। বারংবার বিড়বিড় করছে সে, আমি মোটেও গরু না, আপনি গরু, আপনি গরু। যেন সাহস কণ্ঠে স্বীকারোক্তি, আচ্ছা আমি গরু, এবার রাগ ঠান্ডা করুন। প্রথম দিকে বুকে থেকে মাথা ছাড়ানোর জন্য ইসরাত ছটফট করলো, এখন তা থামিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ করে চুপচাপ দু কয়েকবার নিঃশ্বাস নিল। এমন করে দাঁড়িয়ে থাকতে থাকতে ফুপিয়ে উঠল। এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। জাইন পিঠে হাত বুলিয়ে দিল, বলে, হয়েছে, আর কাঁদবেন না। আপনি আমার ওপর দোষ দিচ্ছেন জাইন, আমি আপনার পাসপোর্ট স্পর্শ পর্যন্ত করিনি। আচ্ছা আই এম সরি, সব দোষ আমার। ইসরাত মাথা তুলে তাকালো। রক্তলব হওয়া চেহারা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। স্বীকার করছেন সব দোষ আপনার? জাইন ওপর নিচে মাথা নাড়ল, বলল, আমি স্বীকার করছি সব দোষ আমার। এবার কিন্তু স্বীকারোক্তির জন্য লিখিত দলিল দিতে হবে নাকি? ইয়েস, আপনি আমাকে লিখিত এগ্রিমেন্ট দিবেন এবং ভবিষ্যতে আপনার যে কোনো কিছু হারিয়ে গেলে আমার উপর কোনো প্রকার দোষ চাপাতে পারবেন না, আর চিৎকার তো একদম করতে পারবে না। জাইন রাগ করে কাঁদ। ইসরাতের কথায় তাল মিলিয়ে ঠিক আছে বলল। কথা বলার মাঝে তাদের মধ্যে দুহাত দূরত্ব তৈরি হয়েছিল। জাইন তাকালো ইসরাতের দিকে, সময় নিয়ে তাকিয়ে থাকলো। সময় গড়ালো টিকটিক করে ঘড়ির কাঁটার দিকে গিয়ে 11:38। অনর অবিচল জাইনের দৃষ্টি ইসরাতের দিকে নিবদ্ধ। শীতল একগুঁয়ে নেত্রে তোপে আমতা আমতা করে উঠল। জাইনের দৃষ্টি দেখে টরল জিজ্ঞাসু, কিছু চাই আপনার? লোকটা দুহাত দুদিকে ছড়িয়ে নির্লিপ্তর মতো আবদার করলো, শান্তি প্রয়োজন, এদিকে এসে একটু জড়িয়ে ধরুন আমায়। ইসরাত হেসে ফেলল
সহেসক শব্দ করে। জাইনের আবদারে দুপায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরতেই তাকেও লোক দুটো হাতে কোমরে চেপে ধরতে নিল নিজের সান্নিধ্যে। এতে সামান্য মেঝে থেকে ওপরে উঠে গেল ইসরাতের পা, তবুও লক্ষ্মীটি হয়ে দাঁড়িয়ে রইল স্বামীর নিকটে, একদম হৃদয়ের কাছে। নুসরাতের চোখ দুটো গোলাকৃতি ধারণ করে হাঁ করে দেখছিল দুজনের কাণ্ড কারখানা। তা দেখার মধ্যে ব্যাঘাতি ঘটিয়ে রোহিণী বেগম চোখ চেপে ধরলেন। নুসরাত ভীষণ বিরক্ত হলো। চেপে ধরা হাতটার ওপর দিয়ে উকি মেরে দেখতে চাইলো, সম্ভব হলো না। তার উপরও প্রয়াস চালালো। বিরক্ত স্বরে বলল, আরে দেখতে দিচ্ছ না কেন ছোট আম্মু? অন্যের রোম্যান্স কেন দেখতে দেব তোকে? নুসরাত নিজের চোখ দিয়ে হাত সরিয়ে দিতে চাইলো, বলল, তোমরা তো দেখছো, আমরা দেখলে এক আর তুই দেখলে আরেক। নুসরাত দাঁতের পাটিটা চাপলো, গাল ফুলিয়ে বলল, তোমরা আমি আর কি আলাদা? দেখলে কি সমস্যা হয়? হ্যাঁ, আরে অনেক সমস্যা। নিজে বিয়ে করে রোমান্স কর, অন্যের রুমে আড়ি পেতে রোমান্স দেখতে হবে না একদম। ভীষণ আপত্তি বোধ করলো নুসরাত, ধূপধাপ পা ফেলে চলে গেল। আহান তখনও দরজার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। তা খেয়াল করলো ঝর্ণা বেগম। তার কান চেপে ধরে টেনে নিয়ে আসলেন দূরে। ভুরু উঁচিয়ে জানতে চাইলো এত মুসকি আসার কারণ কি। আহান থমথম খেলো, হাসি মিলিয়ে গেল সেকেন্ডের ভেতর। মা চাচি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দেখে মুখটা গোমরা করে রুমের দিকে অগ্রসর হতে মায়ের হুঁশিয়ারি বাক্য কানে আসলো আহানের। আর যেন যাইনে রুমের সামনে না দেখি। আহান নাকের পাটাতন ফোলালো, ঘ্যা ঘ্যা মুখ ফুসফুস করতে লাগলো। আমি দেখলে সমস্যা, আর তোমরা মা চাচি হয়ে যে ছেলের মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে রোমান্স দেখো উৎপেতে, লজ্জা করে না তোমাদের? রোহিণী বেগমের পায়ের জুতা হাতে তুলে নিলেন। তবে রে বলে ছুঁড়ে মারতে আহানের উদ্দেশ্যে জুতো জোড়াতো লাগলো না আহানের, উল্টো গিয়ে লাগলো মাহাদির নাক বরাবর, ঠোঁটের মধ্য দিয়ে থপাস। শক্ত চামড়া মুখে লাগতেই যন্ত্রণা এক নিমিষে মস্তিষ্ক পর্যন্ত স্পর্শ করলো। না চাইতে চিৎকার করে উঠলো, আম্মু এদিকে আয়, একটু কথা আছে। নুসরাত ঘাড় ঝাঁচিয়ে তাকালো। আরশ দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো তার দিকে। ভুরু উঁচিয়ে জানতে চাইলো, কি কথা? আরশ কপালে কুঞ্চিত করে শক্ত গলায় বলল, আসতে বলছি না? বিরক্ত ঠোঁটে ঠোঁট উচালো নুসরাত। মুখ ঝামটা মারতে গিয়েও মারল না, বিড়বিড় করে ভেঙচি কাটলো, এদিকে আয়। ওনার আদেশের কোনো দুঃখ শুনবো আমি? আসতে বলেছি না? তুই আসতে বললেই আমি আসবো নাকি? যাব না কুত্তা। সব আমার কানে আসছে নুসরাত। নুসরাত ভেঙচি কেটে আবারও ভেঙ গেল। সব আমার কানে আসছে নুসরাত। তোর কানে গেলে আমার কি? আমি তো বলেছি আমি তোর কথা শুনবো না। আশ্চর্য, অন্য মানুষকে গিয়ে রাখা নুসরাতের হাতে শক্ত করে টান পড়লো, তরাক নড়ে উঠলো তাতেই। চোখাচোখি হলো আরশের সাথে। তার সামনে দাঁড়িয়ে আছে। সামান্য পিছু সরতে নিলে পিঠ ঠেকলো দেওয়ালে। আরশ ভুরু উঁচিয়ে জানতে চাইলো, কি বলছিলি? নুসরাত শব্দ করে শ্বাস ফেললো, ভাবলেশীন কণ্ঠে বলল, কিছু না তো। শুনলাম তো কিছু বিড়বিড় করছিলি, সেটা একান্ত ব্যক্তিগত আমার বিষয়। তোর ব্যক্তিগত বিষয়ও আছে নাকি? নুসরাত মাথা দোলালো, কোনো একটা চিন্তায় ডুবে গিয়ে বেঘরে আওড়ালো। ভাবছিলাম আমাদের যদি কখনো দেখা না হতো তাহলে কতই না ভালো হতো। ইস, কি যে ভালো হতো। তারপর আরশের দিকে তাকিয়ে উল্লাসন্ত স্বরে উঠল, আই উইশ আই হ্যাড নেভার মিট ইউ আরশ ভাই। আরশ হাসলো, জিভ গোল করলো, ঠোঁটে চোখে চোখ রেখে বলল, চল জুটি। নুসরাত আরশের বলার ধরন দেখে হেসে ফেললো শব্দ করে। আরশের গায়ের পাশ দিয়ে বের হতে নিলে দু হাতে দুবাহু চেপে ধরলো দেওয়ালের সাথে লোকটা। নুসরাত জিজ্ঞাসা করলো, কি বলবেন বলেছিলেন? বলেন। বলছেন না যে? আরশ নির্লিপ্ত স্বর। নুসরাতের কানে আরশের বাড়ি বাড়ি খেলো, তোকে কিছু বলবো বলেছিলাম। ভুরু উঁচিয়ে ঠোঁট চেপে বলে উঠল সে, হ্যাঁ বলেছিলেন তো। আরশ ঝুঁকে আসলো নুসরাতের দিকে, নাকের ডগায় চিমটি কাটলো আদুরে ভঙ্গিমায়। আরশের এমন ভাবভঙ্গি দেখে কপাল কুঁচলালো নুসরাত। ডেনিস শার্টের কলারে চেপে রাখা মাথা ঠেকলো যেন কাঁধে। জানতে চাইলো, মজা নিচ্ছেন আপনি? একদমই না। নুসরাত মাথা তুলে তাকালো তার দিকে, বলল, জায়গা দিন। যাব। আরশ কপালে ভাঁজ ফেলে জানতে চাইলো, কোথায় যাবি? সহজ কণ্ঠে উত্তর দিল সে, শোরুমে। শোরুমে কেন? আমার ইচ্ছে। আপনাকে কেন বলবো? আপনি কে? আরশ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। জিজ্ঞাসা করলো, যদি যেতে না দিই? আপনি আমাকে জানেন, না যেতে দিলে আপনার মাথা ফাটিয়ে দিব। দেখি ফাটিয়ে দে তো। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেললো, বলল, আরশ ভাই, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নিলে কি হবে? আমি যা ইচ্ছা করতে পারি। আপনাকে ভয় পাই না আমি।
আমাকে ভয় পেয়ে থাকবেন। আরস টিপকানি কেটে বলল, আচ্ছা তাই নাকি? নুসরাত মাথা দোলালো উপর নিচ। হ্যাঁ তাই। তাহলে নিজের হাইট বাড়িয়ে দেখা। নুসরাত খোপে শক্ত হাতে কিল বসালো আরসের পিঠে। চিৎকার করলো আরস, আবারও হাইট নিয়ে খোঁটা দিচ্ছেন আপনি আরস ভাই? তাল গাছের মতো লম্বা হয়ে জীবনে কোন বালটা ছিঁড়ছেন আপনি? আরস নিষেধাজ্ঞা জারি করলো, গালি দিবি না নুসরাত? 100 বার দেব। কি করবেন আপনি? কথা শেষ হওয়ার আগে আরস ঠাস করে একটা থাপ্পড় দিল নুসরাতের বাহুতে। হিসিসে বলল, থাপড়ে সোজা বানিয়ে দিব। নুসরাত মেজাজ দেখিয়ে ধূপধাপ পায়ে হেঁটে চলে গেল, কিছু বলল না। আরস মুখে চিন্তার ভাঁজ পড়ল। কিছু না বলে চলে যাওয়ায় পকেটে হাত দিয়ে ঘুরে দাঁড়াতেই নিজের পেছন থেকে কিল বসালো নুসরাত। তার পূর্বে আরস তার হাত চেপে ধরলো, একটানে নিজের সম্মুখে নিয়ে আসলো। তিরিক্ষি কণ্ঠে জিজ্ঞাসা করলো, জঙ্গলি বিড়ালের মতো আচরণ করছিস কেন? নুসরাত চেঁচালো, আপনি জঙ্গলি বিল্লি? কেউ অত জোরে মারে? গালে হাত দিল সে। তারপর আবারও মুখ ফসকে বলল, দাঁতে হাড়ে নড়ে না। আরও সে একপাশে ঠোঁট বাঁকালো, ভীষণ আশ্চর্য নিয়ে জানতে চাইলো, দাঁতের আবার হাড় আছে নাকি? আপনার না থাকলে আমার কাজ আছে। নুসরাতের কথা শেষ হতে না হতেই গালে থাপ্পড় পড়তে ওই গাল আরেকবার চেপে ধরে থাপ্পড় বসালো আরস। নুসরাত অবাক চোখে তাকিয়ে তার দিকে। আরস বলে উঠল, এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তাই 2 গালে থাপ্পড় দিয়ে ইয়াকুব বানিয়ে দিলাম। রাগে নাকের পাটাতন কাঁপলো যেন নুসরাতের। আরসের হাত থেকে নিজের হাত দুখানা ছাড়িয়ে এনে ঝাড়া মেরে চলে গেল হতবিম্বত হয়ে। গোধূলি আলো খেলা করছে পশ্চিম আকাশে। তেসরা ভাবে আলো এসে বাড়ি খাচ্ছে। খাবের পূর্বে থাই গ্লাসের সামনে পর্দা ভেদ করে তা ভেতরে প্রবেশ করছে না। মাহাদি আরসের ওয়ালেট ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। অনেকক্ষণ যাবৎ ওয়ালেট ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর সামনে বসা জাইনও দেখল। বলল, দেখুন তো জাইন ভাই, এটা চিনতে পারেন নাকি? জাইন ওয়ালেটটা হাতে তুলল, দেখলো কিছুক্ষণ, ঠাহর করতে পারলো না কার ছবি। মেয়েটার বয়স 14 কি 15 এমন হবে। মুখের কাঠামো চেনা পরিচিত মনে হলো। পকেট হাতড়ে চশমা বের করে চোখে আটতে হাসির তোরে ঢলে পড়লো তরুণীর। মুখ ভেসে উঠল। দেখা শেষে ওয়ালেটটা স্বাভাবিক ভঙ্গিমায় মাহাদির হাতে ফিরিয়ে দিল। মাহাদি তাকিয়েছিল উত্তরের আশায়। জাইনকে চুপচাপ বসে থাকতে দেখে ভুরু উচালো, জানতে চাইলো, বলেন তো এটা কে? জাইন চোখ তুলে শীতলভাবে তাকালো মাহাদির দিকে। চশমার গ্লাস টিস্যু দিয়ে মুছতে মুছতে ভাবলেশীন গলায় বলল, নুসরাত। নুসরাতের ছবি ওর ওয়ালেটে কি করে? জাইন উত্তর দিল না। উঠে দরজার দিকে বের হয়ে যেতে যেতে ছোট করে উত্তর দিল, যে ছবিটা রেখেছে তাকে জিজ্ঞেস করে নিস। মাহিদি তাকিয়ে রইল জাইনের যাওয়ার দিকে। ওয়াশরুম থেকে আরস বের হতে ঘাড়ে চেপে ধরল সে। কঠোর কণ্ঠে জানতে চাইল, নুসরাতের ছবি তোর ওয়ালেটে কি করে? আরস তোতলিয়ে তোয়ালেতে মাথা মুছতে মুছতে তাকালো একবার মাহাদির দিকে। বাহির থেকে মাগরিবের আজান ভেসে আসছে ধীর স্বরে। হয়তো দূর দূরান্তের মসজিদে আজান দিচ্ছে ইমামেরা। আরস উত্তর দিল না। মাহাদি নিজেও ছাড়ার পাত্র না, চেপে ধরে জানতে চাইলো, উত্তর দে। নিষ্প্রভ কণ্ঠে ভেসে এলো আরসের নিকট থেকে উত্তর, তোকে উত্তর দিতে আমি বাধ্য নই। অতঃপর চুপচাপ জায়নামাজ বিছিয়ে নামাজে মনোযোগী হলো। মাহাদি হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। আরস কথা না বললে কি ছেড়ে দেবে তাকে? অবশ্যই না। আজ ওর উত্তর সে আদায় করেই ছাড়বে। তোয়ালে নিয়ে চুপচাপ শাওয়ার করার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার শেষ করে দেখলো আরস নামাজ শেষ করে বসে আছে জায়নামাজে। নুসরাতের ছবি তোর ওয়ালেটে কেন? মাহাদি ওয়াশরুম থেকে বের হতে আবার ওই একই প্রশ্ন করলো। আরস কিছু বলতে নিবে মাহাদি আগেই হুঁশিয়ারি দিল, জায়নামাজে আছিস, মিথ্যা কথা বললে কিন্তু পাপ হবে। মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবি না। এবার বল, ওর ছবি তোর ওয়ালেটে কি করে? এবং এই ছবি তুই কোথায় পেয়েছিস? ধামি স্বরে উচ্চারণ দিল আরস। ছবি আহান দিয়েছে। একটা প্রশ্নের উত্তর দিয়েছিস, অন্যটার উত্তর দিবে কে? আরো শিয়ালি করলো, অন্য প্রশ্ন কি? মাহাদি ধৈর্য হারালো অচিরেই, তবুও জিজ্ঞাসা করলো শান্ত স্বরে, ওর ছবি তোর ওয়ালেটে কি করে? পছন্দ করিস ওকে? মোটেও কি আমি পছন্দ করি না। আই হেট হার। মিথ্যা বলছিস। মোটেও না। তাহলে ওর পেছনে পেছনে ঘুরিস কেন? এমনি ভালো লাগে জ্বালাতে। আবার কিছু কেন? পছন্দ ভালোবাসা আগলা ভালো লাগে এমন কিছু? সরল কণ্ঠে উত্তর দিল আরস। না। মাহাদি বিষময় কণ্ঠে তীক্ষ্ণ ভাঁজ ফেললো। আশ্চর্য কণ্ঠে জিজ্ঞাসা করলো,
সত্যি ঘৃণা করিস? আরশ আবারও আগের মতোই বলল, মিথ্যা বলছি না, আই হেট হার। মাহাদি তোয়ালি দিয়ে ঘাড়ের পানি মুছলো, আরশের থেকে দূরত্ব বাড়িয়ে নিল, ওয়ালেটটা অবহেলায় ছুঁড়ে ফেললো, কন্ট্রিবিউশন ভারী করে বলল, ভালোবাসা থেকে ঘৃণা বেশি প্রবল হয় আরশ। ভালোবাসার খাত থেকে যায়, কিন্তু ঘৃণাকে বিন্দু পরিমাণ খাত থাকে না। মাহাদির কথায় আরশ উত্তর দিল না। মাহাদি উত্তরে আশা করেনি, রুম থেকে চুপচাপ বেরিয়ে যায়। রুমের দরজা লক হওয়ার শব্দেই চকিতে জয়নামাজের দিকে তাকালো আরশ। ওয়ালেটটা অবহেলায় পড়ে আছে সেখানেই। ঘরের আলো ধুলোর মতোই মিলিয়ে গেছে অনেকক্ষণে। ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় আরশ চুপচাপ তাকিয়ে রইল ওয়ালেটের ভাঁজে রাখা কতগুলো নুসরাতের পাসপোর্ট সাইজ ছবি। সবগুলো হাসি লেপ্টে আছে ঠোঁটে। আরশ জানে না সে কেন নুসরাতের ছবি নিয়ে ঘোরে। সে দেখেছে যায় নুসরাতের ছবি নিজের মোবাইলের ওয়ালপেপারে, কভারে, এমনকি ওয়ালেটেও রেখেছে। দেখতে দেখতে ভালো লেগেছে, তাই নিজেও করেছে। এর বেশি কিছু না। চুপিয়ান ট্রাউজার্টের এক পকেটে হাতড়ালো ছেলেটা, আরেকটা ওয়ালেট বেরিয়ে এলো। সেখানে নুসরাতের এখনকার একটা ছবি রাখা। বুড়ো আঙ্গুল দিয়ে একটু একটু করে মুছলো হাতটা। কপালে বেবি হেয়ারগুলো সরিয়ে দিতে চাইলো, সরল না। আরও জানে সরবে না, তবুও কয়েকবার এমন করলো। হাতে তোয়ালে হাত তুলে দোয়া করার পূর্বে কয়েকবার ছবির দিকে তাকিয়ে আনমনে বিড়বিড় করলো, তুইও জানিস আমরা দুজন দুজনকেই কি পরিমাণ ঘৃণাটাই না করি, তবু আমাদের ভেতরে এই আকর্ষণ আমরা দুজনেই কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের দুজনের ঘৃণার মাত্রা এত প্রখর কেন নুসরাত? তুই কি বলতে পারবি এর কারণ কি? ছবিটা কি আরশ উত্তর দিতে পারবে? ছবির উত্তর দিল না, দিতে পারবেও না। তবু আরশ উত্তরে আসায় বহুবার প্রতীক্ষমান বসে রইল ছবির দিকে চেয়ে।